এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কোড ক্রাশ। আজকে আমরা যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে ফাইন্ড ক্রিটিক্যাল অ্যান্ড সুডো ক্রিটিক্যাল এজ ইন মিনিমাম স্প্যানিং ট্রি। তো এখানে বলা হয়েছে given a weighted undirected connected graph with n vertices number from 0 to n minus 1। তো আমাদের n vertices দেওয়া আছে এবং n verticesটা হচ্ছে 0 to n minus 1 পর্যন্ত, and an array age where age I is, এখানে আমাদের প্রত্যেকটা এজের ডেফিনিশন দেওয়া আছে। যেমন এখানে বলা হয়েছে আমাদের a থেকে b এ যদি কানেক্ট করতে চাই তাহলে আমাদের যে ওয়েটটা থাকবে সেটা হচ্ছে দেওয়া আছে, এবং ওয়েট বলতে এখানে কস্ট যদি আমরা ধরে নেই। মিনিমাম স্প্যানিং ট্রি ইজ এ সাবসেট, এখানে হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রির হচ্ছে ডেফিনিশন দেওয়া আছে। তো মিনিমাম স্প্যানিং ট্রি কি, তো আমি এটা একটু পরে এক্সপ্লেইন করব। ফাইন্ড অল দ্য ক্রিটিক্যাল অ্যান্ড সুডো ক্রিটিক্যাল এজ ইন দ্য গিভেন গ্রাফ মিনিমাম স্প্যানিং ট্রি। এখানে আমাদের যে মিনিমাম স্প্যানিং ট্রি আছে সেই মিনিমাম স্প্যানিং ট্রি হচ্ছে আমাদের ক্রিটিক্যাল এবং সুডো ক্রিটিক্যাল এজ ফাইন্ড করতে হবে। তো এখানে আমাদের ক্রিটিক্যাল এজ কি তার একটা ডেফিনিশন দেওয়া আছে, অ্যান্ড এমএসটি এজ whose deletion from the graph would cause the MST weight to increase is called a critical edge। আচ্ছা, আমাদের এই জায়গায় যে মিনিমাম এমএসটি তে থাকবে সেই মিনিমাম এমএসটি থেকে যদি আমরা কোনো একটা এজ রিমুভ করার পরে যদি আমরা এমএসটি টা বিল্ড করি তাহলে আমাদের মিনিমাম স্প্যানিং ট্রির যে ভ্যালুটা থাকবে বা টোটাল যে ওয়েটটা থাকবে সেটা হচ্ছে বাইরে যাবে। তো আমাদের সেই পার্টিকুলার হচ্ছে এজটাকে বলা হবে critical edge। আর pseudo critical edge বলা হয়েছে on the other hand, a pseudo critical edge is that which can appear in some MST but not all। তো এখানে pseudo critical edge বলতে বোঝানো হয়েছে যে আমাদের কিছু সেট অফ ডাটা থেকে আমাদের কিন্তু মাল্টিপল মিনিমাম স্প্যানিং ট্রি বিল্ড করা পসিবল। সেই মাল্টিপল এমএসটির ভিতরে আমাদের কিছু কিছু এমএসটিতে আমাদের হচ্ছে কিছু কিছু এজ থাকবে আর কিছু এজ থাকবে না। তো সেটা বলা হয়েছে যে pseudo critical edge is that which can appear in some MST but not all। মানে আমাদের কিছু এজ হচ্ছে দেখা যাচ্ছে একটা এমএসটি তে আছে আর একটা এমএসটি তে নাই। তার মানে কিন্তু আমাদের সুডো ক্রিটিক্যাল এজটাও কিন্তু আমাদের এমএসটির একটা পার্ট, কিন্তু আমাদের ওই এজটা যে ম্যান্ডেটরি আমাদের এমএসটি বিল্ড করতে গেলে আমাদের ওই এজটা যে ম্যান্ডেটরি লাগবে এমন কোনো শর্ত নাই। কিছু কিছু এমএসটি তে থাকতেও পারে, কিছু কিছু এমএসটি তে নাও থাকতে পারে। তো নোট দ্যাট ইউ ক্যান রিটার্ন দ্য ইন্ডিসেস অফ এজ ইন এনি অর্ডার। তো আমাদের যে ক্রিটিক্যাল এবং সুডো ক্রিটিক্যাল এজ গুলো থাকবে সেগুলোর হচ্ছে ইন্ডেক্স রিটার্ন করতে হবে। মানে আমাদের এই যে এজ, যে ইন্ডেক্সটা এজ যে অ্যারেটা দেওয়া আছে সেই অ্যারেতে আমাদের যে ক্রিটিক্যাল এবং সুডো ক্রিটিক্যাল এজ গুলো আছে সেগুলোর ইন্ডেক্স রিটার্ন করতে হবে। এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তো এবারে এটা আমরা একটা টেস্ট কেস অ্যানালাইসিস করব, টেস্ট কেস অ্যানালাইসিস করার পরে আমরা হচ্ছে এটা সলভ করব। আমরা যদি এই টেস্ট কেস অ্যানালাইসিস করি, যেখানে আমাদের একটা ইনপুট দেওয়া আছে, পাঁচটা হচ্ছে ভার্টিসেস দেওয়া আছে এবং কিছু এজ এর হচ্ছে আমাদের ইনফরমেশন দেওয়া আছে। এখানে যেটা বলা হয়েছে যে আমাদের যে 0 এবং 1 যদি কানেক্ট করতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের কস্ট হবে হচ্ছে 1, এবং 1 এবং 2 যদি কানেক্ট করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের কস্ট হবে হচ্ছে 1। তো এখানে একটা মানে ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট হচ্ছে আমাদের আসলে মিনিমাম স্প্যানিং ট্রি কি। মিনিমাম স্প্যানিং ট্রি বলতে আমাদের বোঝানো হয়েছে যদি আমাদের কিছু নাম্বার অফ ভার্টিসেস দেওয়া থাকে এবং নাম্বার অফ ভার্টিসেস গুলোর মধ্যে আমাদের প্রত্যেকটা ভার্টিস আর একটা ভার্টিসের সাথে কানেক্ট করার জন্য যদি আমাদের একটা কস্ট দেওয়া থাকে তাহলে আমাদের সবগুলা ভার্টিসেস হচ্ছে এমন ভাবে কানেক্ট করতে হবে যাতে আমাদের কস্টটা হচ্ছে মিনিমাম হয়, এবং কানেক্ট করার সময় দেখতে হবে যে আমাদের যাতে কোনো সাইকেল ক্রিয়েট না হয়। অ্যাজ এক্সাম্পল যদি আমরা একটা যদি এক্সাম্পল নেই যে আমরা যদি এরকম একটা এক্সাম্পল নেই যে আমাদের একটা ভার্টিসেস হচ্ছে 1, আরেকটা হচ্ছে 2, আরেকটা হচ্ছে 3, আরেকটা হচ্ছে 4। তো আমাদের 1 থেকে 2 যদি কানেক্ট করতে কস্ট হয় হচ্ছে 3, আমাদের 1 থেকে 3 যদি কানেক্ট করতে হয় cost যদি 3 হয়, এটা যদি 4 হয়, এটা যদি 5 হয়, এটা যদি 6 হয়। তো আমাদের এই ইনফরমেশন গুলো দেওয়া আছে যে আমরা 1 থেকে যদি 2 কানেক্ট করতে চাই তাহলে আমাদের কস্ট হবে হচ্ছে 2, সিমিলারলি 1 থেকে 3 কানেক্ট করতে চাইলে আমাদের কস্ট হবে হচ্ছে 3। এখন আমাদের এই জায়গায় ভার্টিসেস আছে হচ্ছে টোটাল 4টা, আমাদের 4টা ভার্টিসেস আছে। এখন আমরা ভার্টিসেস গুলোকে নোড হিসাবে ডিফাইন করতে পারি যে আমাদের 4টা নোড দেওয়া আছে। এখন 4টা নোড করে যদি আমরা কানেক্ট করতে চাই তাহলে আমাদের টোটাল এজ লাগবে হচ্ছে 3টা। আমাদের 3টার বেশি যদি এজ থাকে তাহলে আমাদের এখানে কি সাইকেল ক্রিয়েট হবে। এটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল একটা ইনফরমেশন যে আমাদের যদি নাম্বার অফ নোড যদি n দেওয়া থাকে তাহলে নাম্বার অফ নোড গুলাকে এই n নোডকে কানেক্ট করতে গেলে আমাদের n মাইনাস 1 হচ্ছে এজ লাগবে।
এটা আপনারা একটু খাতা কলমে যদি ট্রাই করেন, যে আমরা যদি n যদি নোড দেওয়া থাকে, দেখবেন যে আমরা সবসময় n-1 এজ লাগবে হচ্ছে সবগুলা নোডকে কানেক্ট করতে। ওকে, এখন আমাদের মেইন টাস্ক হচ্ছে আমাদের এই যে সবগুলা যে ভার্টিসেস আছে বা সবগুলা নোড আছে, সেটা হচ্ছে এমন ভাবে কানেক্ট করতে হবে যাতে আমাদের কস্টটা হচ্ছে মিনিমাম হয়। যেহেতু আমাদের কস্ট মিনিমাম করতে হবে, তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে আমরা এখানে দেখব যে আমাদের কোন দুইটা এজ কানেক্ট করতে আমাদের কস্টটা হচ্ছে কম লাগতেছে। তো এখানে যদি আমরা খেয়াল করি, আমরা যদি 1 এবং 2 কে যদি কানেক্ট করি, এখানে 1 এবং 2 কানেক্ট করতে কিন্তু আমাদের হচ্ছে কস্টটা হচ্ছে কম লাগতেছে। তো আমরা 1 এবং 2টা হচ্ছে কানেক্ট করব, 1 এবং 2। তো এখানে আমাদের কস্ট হবে হচ্ছে 2 কস্ট হবে। তো আমরা হচ্ছে এই এই এসটা ইউজ করে ফেলছি। তারপরে দেখবো তারপরে আমাদের মিনিমাম কস্ট কোনটা হচ্ছে। যদি আমরা খেয়াল করি, এইখানে কিন্তু আমাদের মিনিমাম কস্ট হচ্ছে। তো আমরা 1 এবং 3 কানেক্ট করব, 1 এর সাথে যদি 3 কানেক্ট করি, তো এই ক্ষেত্রে আমাদের কস্ট হবে হচ্ছে 3। তারপরে দেখবো আমাদের কোনটা কস্ট কম হচ্ছে, যদি এটা তো আমরা অলরেডি ইউজ করে ফেলছি। তারপরে যদি আমরা যদি 3 এবং 4 হচ্ছে কানেক্ট করতে পারবো, সেই ক্ষেত্রে আমাদের কস্ট হবে হচ্ছে 4। তো আমরা যদি 3 to 4 কানেক্ট করি, 3 to 4 এই ক্ষেত্রে যদি কানেক্ট করি, তাহলে আমরা দেখবো কস্ট হচ্ছে এই জায়গায় 4। তো দেখবো যে আমাদের এখন কিন্তু 4টা নোডে কিন্তু কানেক্ট হয়ে গেছে। আমাদের যে একটা কানেক্টেড কম্পোনেন্ট আমরা ক্রিয়েট করছি, এখানে কিন্তু আমাদের 1ও আছে, 2 আছে, 3 আছে এবং 4 আছে। মানে আমাদের এই কানেক্টেড যে কম্পোনেন্টটা আছে বা গ্রাফ বা ট্রি যেটাই বলেন, এখানে কিন্তু আমাদের 4টা নোডই আছে এবং আমাদের টোটাল এজ লাগছে এখানে 3টা, 1 2 3, মানে আমাদের টোটাল 3টা হচ্ছে এজ লাগছে। এবং আমাদের কস্ট হয়েছে কত, কস্ট হচ্ছে 4 + 3 7 + 2 = 9। মানে আমাদের এই ডাটাটা থেকে আমরা যদি একটা মিনিমাম স্প্যানিং ট্রি যদি বিল্ড করি, তাহলে আমাদের সেই মিনিমাম স্প্যানিং ট্রি টোটাল ওয়েটটা হবে 9। এখন আমরা অন্যভাবেও হয়তো আমরা বিল্ড করতে পারতাম, সেই ক্ষেত্রে হয়তো আমাদের কস্টটা হচ্ছে বেশি লাগতো। যেমন আমরা যদি 2 থেকে যদি 4 কানেক্ট করতাম, 2 থেকে যদি 4 কানেক্ট করতাম, তাহলে আমাদের কস্ট হইতো এই জায়গায় 5। কিন্তু এই জায়গায় আমাদের একটা যেহেতু সাইকেল ক্রিয়েট হয়ে যেতেছে, সেই ক্ষেত্রে আমাদের যদি এই এক্সটা বাদ দিতাম, কিন্তু এই ক্ষেত্রে আমাদের টোটাল কস্ট হয়ে যেত 5 + 2 = 7, 7 + 3 = 10। সরি, 5 + 2 = 7, 7 + 3 = টোটাল হচ্ছে আমাদের 10 হয়ে যেত, কিন্তু আমাদের সেক্ষেত্রে কিন্তু কস্টটা বেড়ে যাচ্ছে। তো এইটাই হচ্ছে আমাদের মিনিমাম স্প্যানিং ট্রি। তো মিনিমাম স্প্যানিং ট্রি যেটা বললাম, যে আমাদের মিনিমাম কস্টটা হচ্ছে টোটাল যে কস্টটা আছে সেটা মিনিমাম করতে হবে এবং আমাদের সবগুলা এজ হচ্ছে কানেক্ট করতে হবে। এটা হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রির হচ্ছে ডেফিনেশন। ওকে, এখন আমাদের যে এই যে ডাটাটা দেওয়া আছে, এই ডাটা থেকে কিন্তু আমাদের মাল্টিপল স্প্যানিং ট্রি বিল্ড করা পসিবল। কারণ এই জায়গায় আমাদের টোটাল এজ দেওয়া আছে 1 2 3 4 5 6 7, মানে আমাদের টোটাল 7টা হচ্ছে এজ দেওয়া আছে। আমাদের এই 7টা এজকে ইউজ করে আমরা হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি বিল্ড করতে হবে এবং 7টা থেকে আমরা হাইস্ট হচ্ছে 4টা এজ নিতে পারবো, কারণ আমাদের নাম্বার অফ নোড হচ্ছে 5। তো 5টা নোডকে যদি আমরা কানেক্ট করতে চাই, তাহলে আমাদের 4টা এজ লাগবে। আচ্ছা, এইখানে এখন আমরা দেখবো যে এই আমাদের এই যে টেস্ট কেস গুলো দেওয়া আছে, এইখানে কিন্তু আমাদের এই টেস্ট কেস থেকে যে আমাদের মিনিমাম স্প্যানিং ট্রি বা এমএসটি বিল্ড করা হয়েছে, এইখানে আমাদের ক্রিটিক্যাল এজ এবং সুডো ক্রিটিক্যাল এজটা আসলে কি, সেটা হচ্ছে আমরা এবার বের করব। আমাদের এই ইনপুটের জন্য আমাদের আউটপুট যেটা বলছে, আমাদের 0 এবং 1 ইন্ডেক্স, 0 ইন্ডেক্স এবং 1 ইন্ডেক্সের যে এজটা আছে, মানে এই দুইটা এজ হচ্ছে আমাদের ক্রিটিক্যাল এজ। এবং 2 3 4 5, 2 3 4 5 এটা হচ্ছে আমাদের সুডো ক্রিটিক্যাল এজ। তো আমাদের ক্রিটিক্যাল এজের ডেফিনিশন যেটা ছিল, যে আমরা যদি এমএসটি থেকে যে কোনো একটা, মানে কোনো একটা এজ যদি রিমুভ করে নেই, তাহলে আমাদের এমএসটির যে ওয়েটটা থাকবে সেটা বাইরে যাবে। তো আমরা এখানে যদি খেয়াল করি, এইখানে আমাদের এটা কিন্তু একটা মিনিমাম স্প্যানিং ট্রি, এটা হচ্ছে একটা মিনিমাম স্প্যানিং ট্রি। এই মিনিমাম স্প্যানিং ট্রি এর আমাদের টোটাল ওয়েটটা কত, এখানে হচ্ছে 1 + 1 2, 2 + 2 = 4, 4 + 3 = 7। তো আমাদের এটা হচ্ছে 7। তো আমাদের সিমিলারলি এটার ক্ষেত্রেও 7 আসবে, এটার ক্ষেত্রেও 7 আসবে, এটার ক্ষেত্রেও 7 আসবে। মানে আমাদের একটা টেস্ট কেস থেকে বা একটা ইনপুট ভ্যালু থেকে আমাদের যতগুলো এমএসটি পসিবল সবগুলার টোটাল ওয়েটটা হচ্ছে ইউনিক হবে। আচ্ছা, এখন আমরা দেখবো যে এখানে আমাদের যেহেতু বলছে আমাদের এই এজটা,
কারণ এটা কিন্তু 0তম ইন্ডেক্সের এজ, মানে 0 to 1 কানেক্ট করছে এই জায়গায় 0 to 1। তো এই 0 to 1 ইন্ডেক্সটা যদি আমরা রিমুভ করে দেই, এই এজটা যদি আমরা রিমুভ করে দেই, তাহলে আমাদের এমএসটি টোটাল ওয়েটটা কত হবে? তো আমাদের কানেক্টেড কম্পোনেন্ট কোনটা আছে এখন? এইটা, এটার সাথে কিন্তু আমাদের জিরো কানেক্ট করা নাই। তো জিরোটা যদি আমরা কোন জায়গায় কানেক্ট করতে পারবো? জিরোটা হচ্ছে আমরা এইখানে কানেক্ট করতে পারবো অথবা কি এইখানে কানেক্ট করতে পারবো। তো ধরলাম আমরা 0 to 4 কানেক্ট করবো। তো 0 to 4 যদি আমরা কানেক্ট করতে চাই, তাহলে আমাদের কস্টটা কত হচ্ছে এই জায়গায়? 3। তার মানে এই জায়গায় আমাদের কস্ট হবে কত? 3। তো এখন আমাদের এমএসটি টোটাল ওয়েটটা কত হবে? 3 + 3 6, 6 + 2 = 8, 8 + 1 = কত? 9। মানে আমাদের টোটাল ওয়েটটা হবে 9, যেটা আমাদের আগে ছিল কত? আগে ছিল হচ্ছে 7, যেটা তার সাথে কি বড়। তার মানে আমরা যদি এই এজটা যদি আমরা বাদ দিয়ে এমএসটি বিল্ড করি, তাহলে আমাদের এমএসটির ওয়েটটা বেড়ে যাচ্ছে। এটাই কিন্তু আমাদের ক্রিটিক্যাল এজের ডেফিনিশন যেটা দেওয়া ছিল আমাদের প্রবলেমের ভিতরে, যে ক্রিটিক্যাল এজ হচ্ছে সেই এজটা, যে এজটা যদি আমরা রিমুভ করি এমএসটি থেকে, তাহলে আমাদের ওয়েটটা বেড়ে যাচ্ছে। আচ্ছা, আবার এই সিমিলারলি এই এজটা যদি আমরা রিমুভ করে যদি এমএসটি বিল্ড করার চেষ্টা করি, সেই ক্ষেত্রেও দেখবো আমরা আমাদের ওয়েটটা বেড়ে যাচ্ছে। এটা গেল আমাদের ক্রিটিক্যাল এজ। এখন আমাদের সুডো ক্রিটিক্যাল এজ। সুডো ক্রিটিক্যাল এজ বলতে যেটা বোঝানো হয়েছে যে, আচ্ছা, সুডো ক্রিটিক্যাল এজ বলতে যেটা বোঝানো হয়েছে যে আমাদের সেই এজটা আমাদের কিছু এমএসটি তে থাকতেও পারে, নাও থাকতে পারে। যেমন আমরা যদি এই এজটার কথা একটু চিন্তা করি, যে আমাদের 0 to 4 কিন্তু এই এজটা আমাদের এই এমএসটি তে আছে, এবং এই এমএসটি থাকার পরেও আমাদের ওয়েটটা কত হয়েছে? টোটাল ওয়েটটা কত হয়েছে? 7। মানে এখানে হচ্ছে 3 + 1 = 4, 4 + 1 = 5, 5 + 2 = 7। মানে আমাদের টোটাল এমএসটির ওয়েটটা কিন্তু সেম থাকতেছে, কিন্তু আমাদের এই এজটা কিন্তু আমাদের এখানে নাই। সিমিলারলি আমাদের এই এজটা আবার এখানেও নাই। আবার কিন্তু দেখতে পারতেছি এইখানে কিন্তু আমাদের এখানে আছে। তো আমাদের সুডো ক্রিটিক্যাল এজটা কিন্তু তাহলে কোন এজগুলো হইতে পারে? আমাদের যে ক্রিটিক্যাল এজ, সেই এজগুলা কিন্তু আমাদের এমএসটি তে থাকবে ম্যান্ডেটরি। আমাদের যে এখানেও কিন্তু আছে, এইখানেও আছে, আমাদের এইখানেও আছে, সব জায়গায় কিন্তু আমাদের সুডো ক্রিটিক্যাল এজ মানে ক্রিটিক্যাল এজ গুলো কিন্তু থাকবে। আর সুডো ক্রিটিক্যাল এজ গুলো কোনগুলা? যেগুলো হচ্ছে আমাদের কোন একটা এমএসটিতে থাকতেও পারে, নাও থাকতে পারে। তো সেই জন্য আমরা যেটা করব, যে আগে আমরা হচ্ছে ক্রিটিক্যাল এজ গুলো বের করে নিব। যেমন ক্রিটিক্যাল এজটা যদি আমরা এই এমএসটির ক্ষেত্রে আগে বের করে নিই, যে এই দুইটার ভিতর থেকে তো আমাদের সুডো ক্রিটিক্যাল এজ পসিবল না, কারণ এই দুইটা এজ আমাদের সবগুলো এমএসটিতে থাকবে। শুধু যদি সবগুলো এমএসটিতে থাকে, তাহলে তো ওটা আমাদের সুডো ক্রিটিক্যাল এজ হইতেছে না। তারপরে এই দুইটা এজ আমরা চেক করার পরে যখন দেখবো যে আমাদের এইটার ক্ষেত্রে যখন চেক করব যে এটা কি আমাদের ক্রিটিক্যাল এজ, না এটা আমাদের ক্রিটিক্যাল এজ না, তখন আমরা চেক করব যে এটা কি সুডো ক্রিটিক্যাল এজ হওয়া পসিবল কিনা। তো সুডো ক্রিটিক্যাল এজ হওয়া পসিবল না, আমরা সেটা কিভাবে করব? তখন আমরা এই এজটা নিয়ে আমরা একটা মিনিমাম স্প্যানিং ট্রি বিল্ড করব। মানে এই দুইটা তো থাকবেই, আর এটাও আমরা নিব। নেওয়ার পরে আমরা বাকি যে এজ গুলো থাকবে সেই এজ গুলো নিয়ে আমরা একটা এমএসটি বিল্ড করার ট্রাই করব। ট্রাই করার পরে যদি যখন দেখি যে আমাদের টোটাল ওয়েটটা হচ্ছে 7 চলে আসতেছে, তখন আমরা হচ্ছে বুঝবো যে না, এটা হচ্ছে আমাদের সুডো ক্রিটিক্যাল এজ। এটা হচ্ছে আমাদের সুডো ক্রিটিক্যাল এজ ফাইন্ড করার হচ্ছে ইনটিউশন। তো আমরা এখন দেখবো যে টোটাল এই অ্যালগোরিদমটা আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব। তো এটা ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের ডিসজয়েন্টস এর ডাটা স্ট্রাকচারের হেল্প নিতে হবে। তো ডিসজয়েন্টস এর ডাটা স্ট্রাকচারটা কিভাবে কাজ করে সেটা আমি একটু ডিফাইন করার চেষ্টা করব। আর হচ্ছে আমাদের ক্রুসকাউস অ্যালগোরিদম, আমি একটু আগে যেটা এখানে ডিফাইন করলাম যে আমাদের মিনিমাম স্প্যানিং ট্রিটা কিভাবে বিল্ড করতে হয়, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ক্রুসকাল অ্যালগোরিদম। তো আমাদের ক্রুসকাস অ্যালগোরিদম আর হচ্ছে আমাদের ডিএসইউ, এই দুইটা একসাথে করে আমাদের এই প্রবলেমটা সলভ করতে হবে। যেহেতু অলরেডি আমি এখানে অলরেডি ডিফাইন করছি যে ক্রুসকাস অ্যালগোরিদম কিভাবে কাজ করে, তো এখন জাস্ট আমি এই ডিএসইউ জিনিসটা কিভাবে কাজ করে সেটা হচ্ছে ডিফাইন করার চেষ্টা করব। এখন আমাদের আসলে এই ডিসজয়েন্টস এর ডাটা স্ট্রাকচারটা কিসের জন্য ইউজ করব, বা এটার পারপাসটা কি, সেটা তো আমাদের আগে জানতে হবে। ডিসজয়েন্টস এর ডাটা স্ট্রাকচারটা আমরা ইউজ করব আমাদের সবগুলা নোড একটা কানেক্টেড কম্পোনেন্টে নেওয়ার জন্য, যাতে আমাদের সবগুলা নোড কানেক্ট করতে পারি উইদাউট ক্রিয়েটিং এ সাইকেল। সেই জন্য সাধারণত আমরা ডিসজয়েন্টস এর ডাটা স্ট্রাকচারটা ইউজ করব, এবং এটা হচ্ছে মানে আমরা নিজেই হচ্ছে ডাটা স্ট্রাকচারটা বিল্ড করব। বিল্ড করার পরে আমরা সেই ডাটা স্ট্রাকচারটাই আমরা আমাদের কোডে হচ্ছে ইউজ করব। তো আমি যেটা বললাম, আমরা এই জায়গায় ডিসজয়েন্টস এর ডাটা স্ট্রাকচারটা ইউজ করব যখন কিসের জন্য, যখন মানে আমরা চেক করব যে দুইটা নোড অলরেডি আমাদের কানেক্টেড, যে গ্রাফটা আছে সেটার ভিতরে কানেক্টেড আছে কিনা। তো এটা যদি আমি একটু এক্সাম্পল দেই, তাহলে জিনিসটা আসলে আরো ক্লিয়ার হবে। যে আমাদের সাপোজ এই জায়গায় 5টা নোড দেওয়া আছে, এবং এই 5টা নোডকে আমরা কানেক্ট করতে হবে উইদাউট ক্রিয়েটিং সাইকেল।
ঠিক আছে? তো এই জায়গায় আমাদের উইদাউট ক্রিয়েটিং সাইকেল যদি আমরা 5টা নোড কানেক্ট করতে চাই, তো আমাদের 5টা নোড যদি আমরা এই এজ গুলাই যদি নেই, এই এজ গুলো নিয়ে যদি আমরা আসলে কানেক্ট করতে চাই, তাহলে হয়তো আরো বেশি ক্লিয়ার হবে। তো প্রথমে যদি আমরা এখানে খেয়াল করি, তো এখানে যদি আমরা খেয়াল করি যে এখানে আমাদের যে এজ গুলো দেওয়া আছে সেগুলো যদি আমি একটু মানে তার যে ওয়েট গুলো আছে ওয়েট অনুযায়ী যদি আমরা শর্ট করি, তাহলে আমাদের জিনিসটা দেখতে এরকম দেখা যাবে যে আমাদের 0 to 1 এইটা কানেক্ট করতে আমাদের মিনিমাম কস্ট হচ্ছে, সেজন্য এটা আমরা সবার আগে লিখছি। মানে আমি অ্যাসেন্ডিং অর্ডার হচ্ছে জিনিসটাকে সাজাইছি। তো আমাদের প্রবলেম কিন্তু বলছিল যে এখানে আসলে আমি লিস্ট জয়েন্টস ডাটা স্ট্রাকচারে কিভাবে কাজ করে সেটা হচ্ছে আমি এই প্রবলেমের ইমপ্লিমেন্টেশন দ্বারা বোঝানোর চেষ্টা করব, যাতে আমরা ডিরেক্ট আমাদের এই প্রবলেম জিনিসটা ইমপ্লিমেন্ট করতে পারি। তো এখানে আমরা লিস্ট জয়েন্টস ডাটা স্ট্রাকচারটা কিভাবে ইউজ করব সেটা হচ্ছে কি, যে আমাদের যেহেতু এই জায়গায় বলছে সবগুলা আমাদের এজ ইউজ করে আমাদের মিনিমাম স্প্যানিং ট্রি বিল্ড করতে হবে। এটা হচ্ছে কিন্তু আমাদের ফার্স্ট প্রায়োরিটি, যে আমাদের মিনিমাম স্প্যানিং ট্রি বিল্ড করার পরে কিন্তু আমাদের ক্রিটিক্যাল এবং সিডি ক্রিটিক্যাল এজ গুলো হচ্ছে ডিটারমাইন করবো, কিন্তু তার আগে তো আমাদের মিনিমাম স্প্যানিং ট্রিটা বিল্ড করতে হবে। তো মিনিমাম স্প্যানিং ট্রি বিল্ড করার জন্য আমি বলছিলাম যে আমাদের সবার আগে যে মিনিমাম কস্ট হবে সেটা হচ্ছে আগে হচ্ছে আমরা নিব। তো এখানে আমরা দেখতেছি যে 0 এবং 1 এটা দুইটা কানেক্ট করতে আমাদের কস্ট হবে হচ্ছে 1, এবং বাই ডিফল্ট আমরা যদি প্রত্যেকটা ভার্টিসিস বা নোডের প্যারেন্ট নোড যদি ওইটাই যদি ধরে নেই, যেমন আমরা কিন্তু 1 এখন কারোর সাথে কানেক্ট করে নেই, 2 কারোর সাথে কানেক্ট করে নেই, 3 কারোর সাথে কানেক্ট করে নেই, 4 5 কারোর সাথে কানেক্ট করে নেই। তো ধরে নিলাম আমাদের 1 এর প্যারেন্ট যে আছে 1 নিজেই, 2 এর প্যারেন্ট যে আছে 2 নিজেই, 3 এর প্যারেন্টও কি 3 নিজেই, 4 এর প্যারেন্টও 4 নিজেই, 5 এর প্যারেন্টও 5 নিজেই। তো এখন আমরা এখানে কানেক্ট করব হচ্ছে 0 এবং 1। তো 0 এবং 1 যদি কানেক্ট করি, এখানে আমাদের জিরোটা অ্যাড করা হয়নি, জিরোটা অ্যাড করে নিই। তো এখানে আমরা দেখতেছি যে জিরোর প্যারেন্ট কিন্তু জিরো নিজেই এখানে। তো আমরা এখন 0 এবং যেহেতু 1 কানেক্ট করতে হবে, আমরা 0 এবং 1 কানেক্ট করব। আমরা প্রথমে খেয়াল করব যে আমাদের 1 এর প্যারেন্ট কি। 1 এর প্যারেন্ট হচ্ছে 1 নিজেই। জিরোর প্যারেন্ট কি, জিরোর প্যারেন্ট হচ্ছে কি জিরো নিজে। তো আমরা এবার তাদের দুইজনের প্যারেন্ট দুইটাকে হচ্ছে অ্যাড করব। তো আমরা যদি প্যারেন্ট দুইটাকে অ্যাড করি, তো এখানে আমাদের থাকবে 0। তো আমাদের টোটাল কস্ট হয়েছে কত, 1 কস্ট হয়েছে। তারপরে খেয়াল করব আমরা 1 এবং 2 এই এই দুইটা ভার্টিসেসকে তো হচ্ছে অ্যাড করব। তো আমরা খেয়াল করব আমাদের 1 এর প্যারেন্ট কত, 1 এর প্যারেন্ট হচ্ছে 1 নিজেই। তারপরে 2 এর প্যারেন্ট কত, 2 এর প্যারেন্ট কত, এখন 2 নিজেই আছে, কারণ এখন পর্যন্ত আমাদের 2 কারোর সাথে কানেক্ট হয়নি। তার মানে আমাদের 1 এর প্যারেন্ট এবং 2 এর প্যারেন্ট এই দুইটাকে হচ্ছে কানেক্ট করব। তো আমাদের 1 এবং 2 এই দুইটাকে যেহেতু অ্যাড করতে হবে, আমরা যদি এটা এখানে নিয়ে অ্যাড করে দেই, এটা হচ্ছে এখানে অ্যাড করে দিলাম। 1 এর সাথে 2 কানেক্ট করছে, তারপরে কানেক্ট করবো হচ্ছে 2 এবং 3। তো আমরা খেয়াল করব যে আমাদের 2 এর প্যারেন্ট কত। 2 এর প্যারেন্ট যদি দেখি, আমাদের 2 এর প্যারেন্ট হচ্ছে 1, এখানে 2 এর প্যারেন্ট কত, 2 এর প্যারেন্ট হচ্ছে 1। তারপরে 3 এর প্যারেন্ট কত, 3 এর প্যারেন্ট হচ্ছে 3 নিজেই, কারণ 3 এখন পর্যন্ত কারোর সাথে কানেক্টেড না। 3 এখানে কারোর সাথে কানেক্টেড না, কিন্তু আমাদের 2টা হচ্ছে, 2 এর প্যারেন্ট হচ্ছে 1, এখানে আমরা যেটা দেখতে পাইতেছি। তো আমরা 2 এবং 3 এই দুইটার যে প্যারেন্ট আছে সেই দুইটাকে অ্যাড করব। তো এইখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে আমাদের এখন মানে বর্তমানে কিন্তু 1 এর যে সাইজ, সেই 1 এর সাইজটা কত, 3। মানে 1 এর সাথে কয়টা নোড আছে টোটাল, এখানে কিন্তু আমাদের টোটাল 3টা নোড আছে, সেই জন্য আমাদের এই 1 এর যে সাইজটা হবে সেটা হচ্ছে 3। আর এই 3 এর সাইজ কত, 3 এর সাইজ কত 1 না, কারণ এই জায়গায় 3 কিন্তু একাই নিজেই আছে। সেই জন্য আমরা হচ্ছে যে যার হচ্ছে সাইজটা হচ্ছে মিনিমাম থাকবে সেইটা নিয়ে আমরা হচ্ছে যার সাইজ বড় থাকবে তার প্যারেন্টের সাথে হচ্ছে অ্যাড করব। এটা আসলে কিসের জন্য করব, এটা মানে এটা একটু পরে আমি এক্সপ্লেন করব। তো যেটা বললাম যে আমাদের যেহেতু 3 এর সাইজ হচ্ছে 1 এবং 1 এর সাইজ হচ্ছে 3, সেজন্য আমরা 3টাকে নিয়ে 1 এর সাথে হচ্ছে অ্যাড করব। তো এখানে আমরা যেহেতু কানেক্ট করতে হবে 2 এবং 3 অ্যাড করতে হবে, তো 2 এর প্যারেন্টের সাইজ যেহেতু বড়, সেজন্য আমরা 3টাকে নিয়ে এখানে অ্যাড করব। এখানে অ্যাড করব হচ্ছে 3 থেকে, জাস্ট এখানে যদি পড়ায় দিলেই হয়ে যাচ্ছে 3। তো আমরা 2 এবং 3 কানেক্ট করছি, 2 এবং 3 কানেক্টেড। তারপরে আমরা দেখি যে 0 এবং 3,
এইটা হচ্ছে একটা ইন্টারেস্টিং পার্ট আছে এই জায়গায়, সেটা হচ্ছে 0 এবং 3। এই যে এখন আসলে বোঝা যাবে যে আমরা আসলে ডিসজয়েন্টস এর ডাটা স্ট্রাকচারটা কিসের জন্য মিনিমাম স্প্যানিং ট্রির ক্ষেত্রে ইউজ করি, বা স্প্যানিং ট্রির ক্ষেত্রে কিসের জন্য ইউজ করি। তো আমরা যদি এখানে খেয়াল করি, আমাদের 0 এবং 3 এই দুইটা ভার্টিসেস আমাদের অ্যাড করতে হবে। তো আমরা যদি দেখি যে জিরোর প্যারেন্ট কত, জিরোর প্যারেন্ট হচ্ছে 1, জিরোর প্যারেন্ট হচ্ছে কত 1। তারপরে আমরা যদি দেখি যে 3 এর প্যারেন্ট কত, 3 এর প্যারেন্ট 3 এর প্যারেন্ট এখানে দেখা যাচ্ছে 2, এবং 2 এর প্যারেন্ট কত হচ্ছে 1, মানে এখানে আমাদের আলটিমেট প্যারেন্ট কত 1। তার মানে এখানে আমাদের 3 এর প্যারেন্ট হচ্ছে কত 1। তো আমরা যখন দেখব যে আমাদের যে দুইটা ভার্টিসেস যখন অ্যাড করব, সেই দুইটা ভার্টিসেস অ্যাড করার সময় যদি আমাদের প্যারেন্ট যেটা থাকবে, সেই প্যারেন্ট যদি কমন প্যারেন্ট হয়, তার মানে আমাদের সেই দুইটা ভার্টিসেস অলরেডি কি আমাদের কানেক্টেড আছে। যেমন আমরা এইখানে কি আমাদের এইখানে 0 এবং 3 দুইটা কি একটা কানেক্টেড কম্পোনেন্টের ভিতরে আছে, এখানে একটা কানেক্টেড কম্পোনেন্টের ভিতরে কিন্তু আছে। তো সেটা আমরা কিভাবে বুঝলাম, যখন দেখলাম আমাদের 3 এর যে আলটিমেট প্যারেন্ট সেটা এবং 0-র যে আলটিমেট প্যারেন্ট সেটাও দুইটা কিন্তু সেম জিনিস। তার মানে তারা হচ্ছে একটা কানেক্টেড কম্পোনেন্টের ভিতরে অলরেডি আছে। তার মানে এখন আমরা যদি 0 এবং 3 আবার অলরেডি যদি এখানে অ্যাড করি, তার মানে কি আমাদের একটা সাইকেল ক্রিয়েট হয়ে যেতেছে না? কিন্তু আমি কি বলছিলাম, আমাদের মিনিমাম স্প্যানিং ট্রির ভিতরে কোনো কি সাইকেল থাকা যাবে না। তো সেই জন্য আমরা হচ্ছে এবং 0 এবং 3 অ্যাড করতে পারতেছি না। এই ডিসজয়েন্টস এর ডাটা স্ট্রাকচারের মাধ্যমে আমরা সেই জিনিসটাই জানতে পারবো যে আমাদের 0 এবং 3 মানে দুইটা ভার্টিসেস অলরেডি কানেক্টেড আছে কি নাই, সেই জিনিসটা আমরা কনস্ট্যান্ট টাইমের ভিতরে চেক করতে পারবো। এখন কিন্তু এখানে কিন্তু আমরা কনস্ট্যান্ট টাইমের ভিতরে চেক করতে পারতেছি না। সাপোজ আমরা এখানে 3 থেকে 2 তে যাইতে হইতেছে, 2 থেকে তারপরে 1 এ যাইতে হইতেছে, মানে আমরা কয়েকটা স্টেপ যাইতে হচ্ছে। এটা কিন্তু আমাদের কনস্ট্যান্ট টাইম না। কিন্তু আমাদের এমন যদি হইতো যে এই জায়গায় আমাদের এরপরে দেখা যাচ্ছে আমাদের আরো কয়েকটা নোট আছে, এখন এই জায়গায় সাপোজ দিলাম 6 নোট আছে। এখন যদি 6 এর প্যারেন্ট কত সেটা যদি তারপরে যদি ফাইন্ড করতে চাই, তো এই জায়গায় আসতে হবে, এখান থেকে এই জায়গায় আসতে হবে, এখান থেকে এই জায়গায়, এখান থেকে এই জায়গায়, এখান থেকে এই জায়গায়। এটা কিন্তু আমরা কনস্ট্যান্ট টাইমে পারতেছি না, কিন্তু এটা আমাদের করতে হবে কনস্ট্যান্ট টাইমে করতে হবে। তো সেটা আসলে কিভাবে কনস্ট্যান্ট টাইমে করা যায় সেটা একটু পরে দেখবো। আগে আমাদের স্প্যানিং ট্রিটা বিল্ড করে নেই। তারপরে আমরা দেখব যে 0 এবং 4 এই দুইটা ভার্টিসেস আমরা কানেক্ট করব, তখন দেখব যে 0 এবং 4 আমাদের কি কানেক্টেড আছে কি নাই। তো আমরা যদি খেয়াল করি, আমাদের এই জায়গায় 4 এর প্যারেন্ট হচ্ছে 4 নিজেই, 0-র প্যারেন্ট হচ্ছে আমাদের কত 1। আমাদের 4 এর প্যারেন্ট হচ্ছে 4 নিজেই, এবং 0-র প্যারেন্ট হচ্ছে 1, এবং 0-র যে প্যারেন্ট আছে সেটার সাইজ কিন্তু এই জায়গায় বড়। এই জায়গার সাইজটা হচ্ছে এই জায়গায় টোটাল 1 এর সাইজটা হচ্ছে 4, এবং 4 এর সাইজটা হচ্ছে 1। তো আমি একটু আগে বলছিলাম আমরা যেটা মিনিমাম সাইজ থাকবে সেটাকে নিয়ে আমাদের বিগার সাইজের সাথে অ্যাড করতে হবে, এবং সেটা কিসের জন্য করতে হবে সেটা আমি একটু পরে এক্সপ্লেইন করব। তো এখানে যেহেতু দেখলাম যে আমাদের 4টাকে নিয়ে কানেক্ট করতে হবে আমাদের 0-র সাথে। তো এখানে যদি আমরা 4টা কানেক্ট করে দেই, এখানে হচ্ছে 4 কানেক্টেড হবে, 0-র সাথে 4 কানেক্টেড করলাম, কারণ আমরা যখন দেখলাম 0 এবং 4 আমাদের কানেক্টেড না। কিভাবে বুঝলাম কানেক্টেড না? যখন দেখলাম দুইটার প্যারেন্ট হচ্ছে ডিফারেন্ট। তারপরে যদি আমরা 3 এবং 4 যদি কানেক্ট করতে চাই, এখানে 3 and 4 এই দুইটা জিনিস যদি কানেক্ট করতে চাই, আমরা এখানে খেয়াল করব যে 3 এর প্যারেন্ট কিন্তু কত 1, আলটিমেট প্যারেন্ট হচ্ছে 1, এবং 4 এরও আলটিমেট প্যারেন্ট হচ্ছে 1, মানে তারা দুইটার আলটিমেট প্যারেন্ট কি সেম। আর দুইটার আলটিমেট প্যারেন্ট যদি সেম থাকে, তার মানে কি তারা দুইটা হচ্ছে অলরেডি কানেক্টেড। তো এই জায়গায় আমাদের যদি আবার যদি এখানে 4 এবং 3 কানেক্ট করি, তাহলে আমাদের একটা কি সাইকেল ক্রিয়েট হয়ে যাবে। তো এটা আমরা কানেক্ট করতে পারবো না। তারপরে দেখবো 1 এবং 4 কানেক্ট করার চেষ্টা করবো। এখানে এখানে আমাদের আছে 1 এবং 4। এখন 1 এবং 4 যদি কানেক্ট করতে চাই, দেখবো আমাদের 1 এর যে প্যারেন্ট সেটা 1 হচ্ছে নিজেই, এবং 4 এর যে প্যারেন্ট, 4 এর প্যারেন্ট হচ্ছে কি 1, মানে আমাদের দুইটার প্যারেন্ট কিন্তু সেম। আর দুইটার প্যারেন্ট যদি সেম থাকে, তার মানে অলরেডি এটা কানেক্টেড, যেটা আমরা এখানে আমাদের এই কানেক্টেড কম্পোনেন্টের গ্রাফের ভিতরেই দেখতে পাচ্ছি। তার মানে এটা হচ্ছে আমাদের মিনিমাম স্প্যানিং ট্রি হয়ে গেছে, এবং এই স্প্যানিং ট্রি আমাদের কস্টটাও কত হবে, মিনিমাম হবে। তো এইটাই হচ্ছে আমাদের মিনিমাম স্প্যানিং ট্রি ডিসজয়েন্টস এর ডাটা স্ট্রাকচার মাধ্যমে বিল্ড করবো। এখন কথা হচ্ছে যে প্রথমে একটা কনফিউশন ছিল যে আমরা ডিসজয়েন্টেড ডাটা স্ট্রাকচার কিভাবে কনস্ট্যান্ট টাইমে চেক করতে পারি যে দুইটা ভার্টিসেস অলরেডি চেক মানে কানেক্টেড আছে কিনা। আর হচ্ছে আমরা কেন মিনিমাম যে সাইজ আছে সেই মিনিমাম সাইজটাকে নিয়ে কিছুর জন্য আমরা হচ্ছে বিগার সাইজের কানেক্টেড কম্পোনেন্টের সাথে অ্যাড করতেছিলাম। এই দুইটা কোশ্চেন এখন বাকি আছে। তো সেটা যদি আমি এখন এক্সপ্লেইন করতে চাই, তো আমাদের লজিক্যালি কিন্তু আমাদের গ্রাফটা আসলে এরকমই থাকবে। লজিক্যালি আমাদের গ্রাফটা আসলে এরকম থাকবে। এখন আমরা যে কনস্ট্যান্ট টাইমে যেহেতু চেক করতে চাইতেছি,
তো এখানে যদি আমরা একটা জিনিস খেয়াল করি, আমাদের 2 এর আলটিমেট প্যারেন্ট কত? 1। এবং 3 এরও আলটিমেট প্যারেন্ট কত? 1। তার মানে আমাদের এই দুইটারই কিন্তু আলটিমেট প্যারেন্ট 1। তো সেজন্য আমরা যেটা চেষ্টা করতে পারি যে আমরা আগে 3 এর আলটিমেট প্যারেন্ট সেট করার জন্য আমরা 3 এর কাছে যাব। 3 এর কাছে জিজ্ঞেস করবো যে ভাই তোমার আলটিমেট প্যারেন্ট কত? ও বলবে আমার আলটিমেট প্যারেন্ট হচ্ছে 1। তখন আমরা 2 এর আলটিমেট প্যারেন্টটা সেট করে দেবো। তারপরে যখন আমরা যাবো 3 কে যখন আবার জিজ্ঞেস করবো যে 2 এর কাছে যাবে তোমার আলটিমেট প্যারেন্ট কত? ও বলবে তখন আমার আলটিমেট প্যারেন্ট 1। তার মানে আমাদের দুইটারে কিন্তু আলটিমেট প্যারেন্ট হচ্ছে 1 হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা এখানে একটা পাথ কম্প্রেশন করব। পাথ কম্প্রেশনটা কিভাবে করব, যে আমরা 2 এর আলটিমেট প্যারেন্টও 1 সেট করে দিব এবং 3 এর আলটিমেট প্যারেন্টও আমরা কি 1 সেট করে দিব। সিমিলারলি আমরা এখানে 4 এর আলটিমেট প্যারেন্টও 1 সেট করে দিব এবং 0 এরও আলটিমেট প্যারেন্ট কি 1 সেট করে দেবো। এটা আমাদের সুবিধা হবে কি, এটা কিন্তু সুবিধা আমরা জাস্ট কনস্ট্যান্ট টাইমে চেক করতে পারবো আমাদের আলটিমেট প্যারেন্ট কোনটা। যেমন হচ্ছে আমরা যদি এখন যদি বলি যে আমাদের 3 এবং 2 এই দুইটা হচ্ছে নোট কানেক্ট করবো, তো তার জন্য আমরা কি করবো, যে আমরা দেখবো যে দুইটার আলটিমেট প্যারেন্ট সেম কিনা। 2 এর আলটিমেট প্যারেন্ট কত? 2 বলবো কত? 1। 3 এর আলটিমেট প্যারেন্ট কত? 3 বলবো কত? 1। জাস্ট একটা স্টেপ লাগতেছে, মানে একটা কি কনস্ট্যান্ট টাইমে আমরা চেক করতে পারতেছি আমাদের এই দুইটার আলটিমেট প্যারেন্ট কত। যখন দেখবো আমাদের দুইটার আলটিমেট প্যারেন্ট সেম, তখন তো আমরা দুইটা আলটিমেট প্যারেন্ট সেম হলে কি ওটা আমরা কানেক্ট করতে পারবো না। যদি কানেক্ট করি আমাদের একটা কি সাইকেল ক্রিয়েট হয়ে যেতেছে। এইটা হচ্ছে আমাদের গেল কি কনস্ট্যান্ট টাইমে আমরা পাথ কম্প্রেশনের মাধ্যমে আমরা কনস্ট্যান্ট টাইমে চেক করতে পারতেছি আমাদের আলটিমেট কারেন্ট কত, মানে তার মাধ্যমে আমরা চেক করতে পারতেছি আমরা আসলে সাইকেল ক্রিয়েট করতেছি কিনা। আচ্ছা, সেকেন্ড যে জিনিসটা ছিল যে আমরা আসলে মিনিমাম যে ইয়েটা থাকবে, মিনিমাম যে আমাদের সাইজের যে আমাদের প্যারেন্টটা থাকবে সেটা কেন আমরা ম্যাক্সিমামের সাথে কি অ্যাড করতেছি, এটা একটা প্রশ্ন থাকতে পারে। তো সেটার জন্য আমরা যে তো এখানে যদি আমরা 3 এবং 4 কানেক্ট করার চেষ্টা করি, 3 এবং 4 আমাদের এরকম যদি সিচুয়েশন থাকে, এই সিচুয়েশনে যদি আমরা 3 এবং 4 কানেক্ট করার চেষ্টা করি, এখন আমরা সাধারণত কি করি যে এটার সাইজ কত, এটার সাইজ হচ্ছে 2, এটার সাইজ কত, এটার সাইজ হচ্ছে কি 5। তো আমরা কি বলছিলাম যে আমরা এটাকে, যেহেতু এটা মিনিমাম, এটাকে নিয়ে এটার সাথে কানেক্ট করব। তো আমরা যদি এটাকে এই মিনিমামটাকে নিয়ে এটার সাথে কানেক্ট না করে আমরা এই ম্যাক্সিমামটি নিয়ে এটার সাথে কানেক্ট করি, তাহলে সমস্যাটা আসলে কোন জায়গায় হচ্ছে? সমস্যাটা যেটা হবে, আমরা যখন এই পুরা জিনিসটাকে নিয়ে এই মিনিমামটা সে অ্যাড করার চেষ্টা করব, just a minute, আমাদের এটার সাথে অ্যাড করার চেষ্টা করব, এটার সাথে যদি অ্যাড করি, তখন যদি আমরা পাথ কম্প্রেশন করতে চাই তখন আমাদের কয়টা স্টেপ যাওয়া লাগছে। কিন্তু পাথ কম্প্রেশন করার সময় কিন্তু আমাদের একটা মিনিমাম স্টেপ যাওয়া লাগবে। যেমন পাথ কম্প্রেশনে যখন আমরা 4 এর আলটিমেট প্যারেন্ট যখন 5 সেট করতে যাব, তখন কিন্তু আমাদের এই পাথটা আসলে একবার ভিজিট করতে হবে। কারণ 4 এর আলটিমেট প্যারেন্ট জন্য 3 এর কাছে যেতে হবে, 3 বলবে, 3 কে যা বলবে যে তোমার আলটিমেট প্যারেন্ট কত, 3 2 এর কাছে যাবে, 2 কে যা বলবে তোমার আলটিমেট প্যারেন্ট কত, 2 যাবে 0 এর কাছে, 0 0 যাবে ওর কাছে, 5 এর কাছে যাবে। মানে কিন্তু আমাদের কয়টা স্টেপ যাওয়া লাগতেছে? 1 2 3 4 5, 5টা স্টেপের মাধ্যমে আমাদের পাথ কম্প্রেশন করা লাগছে। এবং তারপরে কিন্তু আমরা এই 2 এর আলটিমেট প্যারেন্ট 5, 3 এর আলটিমেট প্যারেন্ট 5, 4 এর আলটিমেট প্যারেন্ট 5 হচ্ছে চেক করতে পারতেছি। তো এটা আপনারা একটু খাতা কলমে নিজেও একটু ট্রাই করে দেখবেন। তার মানে আমাদের স্টেপ কি অনেক বেশি লাগতেছে না? এইটা না করে যেমন আমাদের এখানে কি বললাম যে আমাদের এখন পাথ কম্প্রেশন করতে টোটালি স্টেপ লাগতেছে 1 2 3 4 5, 5টা স্টেপ যাওয়া লাগতেছে। কিন্তু আমরা যদি মিনিমাম যে আমাদের ভ্যালুটা থাকতো সেটার সাথে যদি সেটাকে নিয়ে যদি আমরা ম্যাক্সিমামের সাথে অ্যাড করতাম, তাহলে আমাদের পাথ কম্প্রেশনে কতটুকু কষ্ট লাগতো। সেই ক্ষেত্রে যদি খেয়াল করি, এটা জাস্ট ম্যাক্সিমামটার সাথে যদি অ্যাড করে দিতাম এখানে, সেই ক্ষেত্রে আমাদের নাম্বার অফ স্টেপ কটা লাগতেছে? 0 1 2 3, জাস্ট আমাদের 4টা স্টেপ লাগতেছে এই জায়গায়। তো আমাদের এই জায়গায় পাথ কম্প্রেশনের জন্য কি টাইমটা কম লাগতেছে। সেই জন্য আমরা মিনিমামটাকে নিয়ে সবসময় ম্যাক্সিমামের সাথে অ্যাড করবো, যাতে আমাদের পাথ কম্প্রেশনের সময় কি টাইমটা কি কম লাগে। এইটা হচ্ছে আমাদের টোটাল ডিসজয়েন্টস এর ডাটা স্ট্রাকচারের হচ্ছে ইনটিউশন, যে আমাদের ডিসজয়েন্টস এর ডাটা স্ট্রাকচারটা হচ্ছে এইভাবে কাজ করে। এখন যদি আমাদের মেইন প্রবলেমটাতে যদি ফিরে যায়, যে আমাদের মেইন প্রবলেমটা ছিল আসলে কি ক্রিটিক্যাল এবং সুডো ক্রিটিক্যাল আমাদের এজগুলো আসলে কিভাবে ডিফাইন করবো। তো আমরা এখন তো জানতে পারলাম যে ডিসজয়েন্টস এর ডাটা স্ট্রাকচার কি। আর সবার প্রথমে আমি এই জায়গায় এক্সপ্লেন করছিলাম যে ক্রুসকাল অ্যালগরিদম কিভাবে কাজ করে। মেইনলি ক্রুসকাল অ্যালগরিদম কাজ করবে কিভাবে, আমাদের হচ্ছে যে মিনিমাম এজ গুলো নিয়ে সবসময় হচ্ছে ডিসজয়েন্টস এর ডাটা স্ট্রাকচার ভিতরে দিব, ডিসজয়েন্টস
স্ট্রাকচারের ভিতরে দিলে ডিসজয়েন্টেড ডাটা স্ট্রাকচার হচ্ছে আমাদের কানেক্টেড কম্পোনেন্ট ক্রিয়েট করে উইদাউট ক্রিয়েটিং সাইকেল। এটা হচ্ছে ক্রস কজ অ্যালগরিদম, যে আমাদের সবসময় মিনিমাম কস্টের যে এজ গুলো থাকবে সেটাকে নিয়ে আমরা ডিসজয়েন্টেড ডাটা স্ট্রাকচার কাছে দিব, এবং ডিসজয়েন্টেড ডাটা স্ট্রাকচার সেই এজ গুলো নিয়ে আমাদের হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি বিল্ড করে দিবে। এটা হচ্ছে মেইনলি ক্রস কজ অ্যালগরিদম। আচ্ছা, এখন আমরা এই জিনিসগুলো ইউজ করে আমরা আসলে কিভাবে আমরা প্রবলেমটাকে সলভ করব সেটাই হচ্ছে মেইন বিষয়। তো প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা এই সবগুলা এজ নিয়ে আমরা একটা মিনিমাম স্প্যানিং ট্রি বিল্ড করব। বিল্ড করার পরে দেখবো যে আমাদের মিনিমাম স্প্যানিং ট্রির ওয়েটটা কত। সেই ওয়েটটা যদি দেখবো হচ্ছে আমরা সেই ওয়েটটা কত হয়েছিল আমাদের এই টেস্ট কোর্সের জন্য, আমাদের সেই ওয়েটটা হয়েছিল 7। এইবার হচ্ছে আমরা ক্রিটিক্যাল এজ, এইটা হচ্ছে ডিটারমাইন করবো যে ক্রিটিক্যাল এজ কিভাবে বের করে। ক্রিটিক্যাল এজের আমাদের ডেফিনেশন আমি যদি আবার একটু যদি বলি, সেটা হচ্ছে যেটা বলছিলাম যে ক্রিটিক্যাল এজ হচ্ছে সেই এজ যে এজটা রিমুভ করলে আমাদের মিনিমাম স্প্যানিং ট্রির যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা কি করবে, বাইরে যাবে। তো সেজন্য আমরা প্রত্যেকটা এজ নিয়ে আমরা চেক করব। সাপোজ আমরা এই এজটা চেক করব, আমরা ডিসজয়েন্টস ডাটা স্ট্রাকচারের ভিতরে এই এজটা বাদে আমাদের যে বাকি এজগুলো থাকবে সেগুলো দিয়ে আমরা মিনিমাম স্প্যানিং ট্রি বিল্ড করতে দিব। বিল্ড করার পরে যদি দেখি যে না, আমরা এই এজটা বাদেই আমরা হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি বিল্ড করতে পারতেছি এবং সেই মিনিমাম স্প্যানিং ট্রির ভ্যালুটা হচ্ছে 7 হচ্ছে, তার মানে কি এটা হচ্ছে আমাদের মিনিমাম স্প্যানিং ট্রি না। কারণ মিনিমাম স্প্যানিং ট্রি আমরা কি বলছিলাম, সরি, ওটা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল এজ না। কারণ ক্রিটিক্যাল এজের আমি ডেফিনেশনে কি বলছিলাম যে আমাদের ওই এজটা বাদে আমাদের মিনিমাম স্প্যানিং ট্রি বিল্ড করা পসিবল না। কারণ ওই এজটা বাদে মিনিমাম স্প্যানিং ট্রি বিল্ড করলে আমাদের টোটাল ভ্যালুটা হচ্ছে 7-এর চেয়ে বাইরে যেতেছে। আমরা যদি এই এজটা বাদে যদি আমরা মিনিমাম স্প্যানিং ট্রি বিল্ড করতে পারি এবং মিনিমাম স্প্যানিং ট্রির ভ্যালুটা যদি 7 হয়, তার মানে এই এজটা আমাদের ক্রিটিক্যাল এজ না। এখন ক্রিটিক্যাল এজ যদি না হয় তাহলে আমরা চেক করবো ওইটা আসলে সুডো ক্রিটিক্যাল এজ কিনা। সুডো ক্রিটিক্যাল এজ আমরা মানে কিভাবে চেক করব, আমরা এই এজটাকে আমরা ইন্টেনশনালি আমাদের মিনিমাম স্প্যানিং ট্রির ভিতরে আগে ইনজেক্ট করে নিব, যে না তুমি এই এজটাকে নিবা, নিয়ে তারপরে চেক করবা যে আমাদের মিনিমাম স্প্যানিং ট্রি বিল্ড করা পসিবল হয় কিনা। যদি এই এজটা নেওয়ার পরে আমাদের মিনিমাম স্প্যানিং ট্রি বিল্ড করা পসিবল হয় এবং তার ওয়েট যদি 7 হয়, তাহলে মানে কি এইটা আমাদের সুডো ক্রিটিক্যাল এজ। আমি জিনিসটা আরেকবার একটু যদি বলি যে সুডো ক্রিটিক্যাল এজ এর ইনটিউশনটা আসলে কি। কারণ আমরা তো দেখলাম যে আমাদের ক্রিটিক্যাল এজ গুলো আসলে সুডো ক্রিটিক্যাল এজে হইতে পারবে না, কারণ ক্রিটিক্যাল এজ গুলোর কন্ডিশন কি, আমাদের সবগুলা মিনিমাম স্প্যানিং ট্রির ভিতরে থাকবে। ক্রিটিক্যাল এজ গুলো কি বলছিলাম, যে সবগুলা মিনিমাম স্প্যানিং ট্রির ভিতরে থাকবে। আর সুডো ক্রিটিক্যাল কি বলছিলাম, আমাদের কিছু কিছু স্প্যানিং ট্রির ভিতরে থাকতেও পারে, কিছু কিছু স্প্যানিং ট্রির ভিতরে থাকতে নাও পারে। তো যখন আমরা দেখবো যে আমাদের এই এজটা আমাদের ক্রিটিক্যাল এজ হয় নাই, তখন দেখবো যে আমাদের এই মানে এই এজটা দিয়ে আমাদের কি মিনিমাম স্প্যানিং ট্রি বিল্ড করা পসিবল কিনা। যদি আমাদের এই এজটা যদি আমাদের মিনিমাম স্প্যানিং ট্রির ভিতরে থাকে এবং থাকার পরে যদি আমাদের টোটাল ওয়েটটা যদি 7 হয়, তার মানে কি এটা হচ্ছে সুডো ক্রিটিক্যাল এজ। এইটাই হচ্ছে আমাদের অ্যালগোরিদম, মেইন অ্যালগোরিদম, যে আমরা প্রত্যেকটা এজ নিব, এজ নেওয়ার পরে চেক করব যে আমাদের এজটা আসলে 7-এর বেশি হয় কিনা। যদি 7-এর বেশি হয়, তার মানে ওইটা কি আমাদের, সরি, আমরা যে কোনো একটা এজ নিব, নেওয়ার পরে চেক করব আমাদের টোটাল ওয়েটটা 7-এর বেশি হয় কিনা। যদি 7-এর বেশি হয়, তার মানে কি আমাদের ক্রিটিক্যাল এজ। কারণ আমাদের ডেফিনেশনে দেওয়া আছে যে আমাদের ওই আমাদের এটা যদি ক্রিটিক্যাল এজ হয়, এটা যদি ক্রিটিক্যাল এজ হয়, তাহলে এটা ছাড়া আমরা হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি বিল্ড করতে পারবো না। তাহলে এই এজটা ছাড়া যদি মিনিমাম স্প্যানিং ট্রি যদি বিল্ড করতে না পারি, তার মানে এটা ক্রিটিক্যাল এজ। আর যদি এইটা ছাড়া বিল্ড করতে পারি, তাহলে দেখবো যে এইটা আসলে আমাদের সুডো ক্রিটিক্যাল এজ কিনা। আর সুডো ক্রিটিক্যাল এজ কিনা সেটা আমরা কিভাবে জানবো, ওইটা আমরা মিনিমাম স্প্যানিং ট্রির ভিতরে আগে আগে হচ্ছে ইনজেক্ট করব, মানে আগে হচ্ছে ওইটা আমরা আমাদের স্প্যানিং ট্রির ভিতরে দিয়ে দিব। দেওয়ার পরে আমরা বাকি জিনিসগুলো নিয়ে আমরা স্প্যানিং ট্রি বিল্ড করব। করার পরে যদি দেখি যে আমাদের টোটাল ওইটা 7 আসতেছে, তার মানে ওইটাই হচ্ছে আমাদের সুডো ক্রিটিক্যাল এজ। জিনিসটা অনেক লেন্থি হয়ে গেছে, কারণ আমি ডিসজয়েন্টস এর এবং ক্রস কজ অ্যালগরিদম জিনিসটা এক্সপ্লেন করছি এক্সট্রা। সাধারণত ওই দুইটা জিনিস আমাদের এই প্রবলেমের প্রি রিকুইজিট ছিল। তো ওই জিনিসটা আমি আগে এক্সপ্লেন করে নিয়েছি। এবার হচ্ছে আমরা পুরো জিনিসটাকে হচ্ছে কোড করব। প্রথমে হচ্ছে আমরা ডিসজয়েন্টস এর ডাটা স্ট্রাকচারটা হচ্ছে বানিয়ে নিব। ক্লাস, এটার নাম দিব আমরা ডিএসইউ। আচ্ছা, আমাদের এই ক্লাসের প্রপার্টি গুলা কি থাকবে, এই ক্লাসের প্রপার্টি গুলা থাকবে যে আমরা আমাদের ডিসজয়েন্টস ডাটা স্ট্রাকচারে যখন এক্সপ্লেন করার সময় দেখছিলাম যে আমাদের প্রত্যেকটা নোডের একটা প্যারেন্ট নোড থাকবে। তো আমাদের কোন নোডের প্যারেন্ট নোড কোনটা সেটা জানার জন্য আমরা একটা অ্যারে নিব, প্যারেন্ট,
আর আমাদের সাইজ গুলা হচ্ছে স্টোর করার জন্য আমরা একটা সাইজ হচ্ছে অ্যারে নিব। আর একটা জিনিস নিব, সেটা হচ্ছে আমাদের এই ডিসজয়েন্টস এর ডাটা স্ট্রাকচার দিয়ে যে আমরা যে একটা কানেক্টেড গ্রাফ বা কানেক্টেড ট্রি বা একটা কানেক্টেড কম্পোনেন্ট বানাবো, সেই কানেক্টেড কম্পোনেন্টের ভিতরে আমাদের টোটাল নাম্বার অফ নোড কয়টা থাকবে সেটা হচ্ছে জানার জন্য আমরা একটা ভ্যারিয়েবল নেবো, সেটার নাম দিব হচ্ছে নাম্বার অফ নোড। আর এটার আমাদের এই ক্লাসের যে কনস্ট্রাক্টর থাকবে, সেই কনস্ট্রাক্টরের ভিতরে আমরা এটার ভিতরে নাম্বার অফ নোড কয়টা হবে সেটা ডিফাইন করে দিব। দেওয়ার পরে এখানে আমরা হচ্ছে আমাদের প্যারেন্ট অ্যারে এবং হচ্ছে প্যারেন্ট ইকুয়াল টু নিউ ইন্ট n size equal to new int n, তারপরে হচ্ছে নাম্বার অফ নোড আমাদের ইনিশিয়ালি 1 থাকবে, কারণ আমরা যদি জাস্ট একটা নোডই যদি আমরা দিয়ে কানেক্টেড কম্পোনেন্ট করতে চাই, সেক্ষেত্রে তো আমাদের নাম্বার অফ নোড জাস্ট একটাই থাকতেছে। তো আমাদের ইনিশিয়ালি শুধু বেস কেস না, এটা হচ্ছে আমরা ইনিশিয়ালি 1 করে নিব এটা। তো এবার আমরা একটা ফর লুপ ইউজ করব, ফর ইজ ইকুয়াল টু 0 n। এই ফর লুপের ভিতরে আমাদের ইনিশিয়ালি প্রত্যেকটা নোডের প্যারেন্ট কিন্তু ওই নোডটা নিজেই থাকে। তো সেই জন্য আমাদের প্রত্যেকটা নোডের প্যারেন্ট ওই নোডটাকে সেট করে দিব, এবং ইনিশিয়ালি প্রত্যেকটা নোডের সাইজ থাকে কত 1। এটা ছিল আমাদের কনস্ট্রাক্টর। এবার যেটা করব আমরা হচ্ছে ফাইন্ড একটা ফাংশন ক্রিয়েট করব। এই ফাংশনটার কাজ হচ্ছে আমরা যখন দুইটা নোড কানেক্ট করতে যাব, তখন তো আমাদের দুইটা নোডের আলটিমেট প্যারেন্ট কোনটা সেটা তো বের করতে হবে। তো এই ফাইন্ড ফাংশনটার মাধ্যমে আমরা সেই জিনিসটা খুঁজে বের করবো। যেমন আমরা হচ্ছে নোড এই জিনিসটা যদি প্যারেন্ট খুঁজে বের করতে চাই বা আলটিমেট প্যারেন্ট খুঁজে বের করতে চাই, এখন যদি দেখি যে ইফ প্যারেন্ট নোড ইজ ইকুয়াল টু নোড, ওই নোডটার প্যারেন্ট ওই নোডটা নিজেই, তখন জাস্ট আমাদের ওই নোডটা রিটার্ন করে দিতে হবে। তারপরে আমরা এখানে পি নামে একটা ভ্যারিয়েবল নিব, এটার ভিতরে সাপোজ আমরা হচ্ছে নোড এই জিনিসটার প্যারেন্ট ফাইন্ড করব। তো ওই জিনিসটার প্যারেন্ট ফাইন্ড করতে গেলে ওই জিনিসটা ওই নোডটা যার সাথে কানেক্টেড আছে তার প্যারেন্ট তো খুঁজে বের করতে হবে। তো তার প্যারেন্টটা খুঁজে বের করার জন্য আমরা হচ্ছে প্যারেন্ট নোড, এটা আমরা ডিরেক্ট এখান থেকে রিটার্ন করে দিতে পারি। সিম্পলি জাস্ট এখান থেকে করে দিতে পারি রিটার্ন প্যারেন্ট নোড ইকুয়াল টু ফাইন্ড প্যারেন্ট নোড। আচ্ছা, এটা একটু কনফিউজিং মনে হতে পারে, এই জিনিসটা আমি আরো যদি এক্সপ্লেইন করি। সাপোজ ধরলাম আমার হচ্ছে 4 এর হচ্ছে প্যারেন্ট বের করে মানে 4 এর হচ্ছে আলটিমেট প্যারেন্ট খুঁজে বের করবো, সেজন্য আমরা ফাইন্ড ফাংশনে 4টা হচ্ছে পাস করে দিলাম। তো 4 কি করবে, 4 যাবে হচ্ছে 3 এর কাছে যাবে, 3 এর কাছে যা বলবো যে ভাই তোমার হচ্ছে প্যারেন্ট কত, তখন 3 বলবো কি 3 যাবে হচ্ছে 2 এর কাছে, 2 যা বলবো যে তোমার প্যারেন্ট কত, 2 যাবে হচ্ছে 0 এর কাছে, 0 এর কাছে যা বলবে যে 0 ভাই তোমার প্যারেন্ট কত। তো এইখানে যাওয়ার পরেই কিন্তু আমাদের বেস কেসটা হচ্ছে মিট করবে। বেস কেস আমরা দেওয়া ছিল কি, আমাদের যদি প্যারেন্ট প্যারেন্ট নোড নোড ইজ ইকুয়াল টু, যদি নোড থাকে, এটা যদি নোড থাকে তখন জাস্ট আমরা রিটার্ন নোড করে দিচ্ছিলাম, রিটার্ন নোড। তো এখানে আমরা যখন জিরোর প্যারেন্টকে জিরো নিয়ে যাই, তার মানে কি এই কন্ডিশনটা মিট করতেছে। এই কন্ডিশনটা যদি মিট করে তখন কি জিরো এখান থেকে রিটার্ন করবে, রিটার্ন করার পরে সেটা কার কাছে দিবে, 2 এর কাছে দিবে। 2 তখন 2 এর প্যারেন্ট হচ্ছে সেট হয়ে যাবে কি, 2 এর প্যারেন্ট তখন সেট হয়ে যাবে 0। কোনটার মাধ্যমে সেট হবে, তখন আমরা যে এই লাইনটার মাধ্যমে 2 এর প্যারেন্ট সেট হয়ে যাবে কত 0।
মানে আমাদের ফাইন্ড এই জায়গায় আমরা হচ্ছে যখন এই জায়গায় আসার পর যখন আমরা টু পাস করছিলাম তখন এই ফাইন্ড ফাংশনটা আমাদের এই জিরোর কাছে গেছে। জিরোর কাছে যাওয়ার পরে এখান থেকে আমাদের জিরো রিটার্ন করছে। জিরো রিটার্ন করলে আমাদের ফাইন্ড টু মানে প্যারেন্ট টু ইজ ইকুয়াল টু সেট হয়ে গেছে। এটার মাধ্যমে যেহেতু এই মেথডটা যেহেতু আমাদের জিরো রিটার্ন করছে, এটার মাধ্যমে আমাদের কি জিরো সেট হয়ে গেছে। তারপরে ব্যাক ট্র্যাক করে যাবে আমাদের থ্রি এর কাছে। থ্রি এর কাছে যাওয়ার পরে দেখবে যে থ্রি এই টু তো আমাদের কি জিরো রিটার্ন করবে। জিরো রিটার্ন করবে পরে আবার আমাদের এই লাইনটার মাধ্যমে আমাদের হচ্ছে থ্রি এর প্যারেন্ট সেট হয়ে যাবে হচ্ছে জিরো। তারপরে এখান থেকে ব্যাক ট্র্যাক করে যাবে এখানে। এখানে যখন রিটার্ন করবে আমাদের কত, জিরো রিটার্ন করার মাধ্যমে আবার আমাদের এই যে প্যারেন্ট এই জায়গায় যখন আমরা ফোর পাস করছিলাম তো প্যারেন্ট ফোর মানে ফোর এর যে প্যারেন্ট সেটা এই ফাইন্ড মেথডটা আমাদেরকে জিরো রিটার্ন করতেছে। তো সেজন্য আমাদের ফোর এর যে প্যারেন্টটা থাকবে সেটাও কি আমাদের জিরো সেট হয়ে যাবে। এইভাবে আমাদের পাথ কম্প্লিশনটা হয়ে যাবে। মানে আমরা যখন একটা নোডের প্যারেন্ট করি সেটা যখন আমরা ফাইন্ড করতে যাব ওই ফাইন্ড করার সময় আমাদের পাথ কম্প্লিশনটা কি হয়ে যাচ্ছে। আচ্ছা, আমাদের এদিকে সুডো ক্রিটিক্যাল এজ গুলো রিটার্ন করতেছে না। এদিকে আমাদের ফোর্স ফোর্স ইজ নট ইকুয়াল টু যদি ওয়ান হয় তাহলে এটা আমরা আগেই ইনজেক্ট করে দিই। সেটা আগে ইনজেক্ট করে দিলে তো এটার ওয়েটটাও আমাদের অ্যাড করতে হবে। 8 প্লাস মাইনাস এজ ফোর্স 2। accepted. accepted. এইবার হচ্ছে আমরা টাইম এবং স্পেস কমপ্লেক্সিটিটা যদি অ্যানালাইজ করি সেই ক্ষেত্রে আমাদের এইটার শর্টের এজের জন্য আমাদের যে স্পেস কমপ্লেক্সিটি হবে সেটা হচ্ছে বিগ অফ এম। যদি আমরা কনস্ট্যান্টকে ইগনোর করি এইটার জন্য, কারণ এটা টোটাল মানে ইন জেনারেল হবে 4 × m, যেহেতু এম হচ্ছে সাইজ অফ দিস অ্যারে। তো এটার জন্য আমরা স্পেস কমপ্লেক্সিটি হবে বিগ অফ এম। আর এই শর্টিং এর জন্য আমাদের কমপ্লেক্সিটি হবে এন লগ এন। এন লগ এন যদি হয় তো আমাদের গেট ওয়েটের জন্য আমাদের কমপ্লেক্সিটি হবে হচ্ছে বিগ অফ এম। কারণ হচ্ছে আমাদের এই ইউনিয়ন অপারেশন এবং ফাইন্ড অপারেশন কিন্তু আমাদের কনস্ট্যান্ট টাইমে হবে, মানে ক্লোজ টু কনস্ট্যান্ট। তো ওটা আসলে এক্স্যাক্টলি কনস্ট্যান্ট না, কিন্তু ওটা আমরা কনস্ট্যান্ট হিসেবে ধরে নিতে পারি। ওইটার জন্য আলাদা আসলে অনেক ডিটেলস মানে অনেক ব্যাপার স্যাপার আছে। তো ওইটা সাধারণত আমরা কনস্ট্যান্টই ধরে নেই। তো আমাদের গেট ওয়েটের জন্য আমাদের কস্ট হবে হচ্ছে বিগ অফ এম, কারণ হচ্ছে এই জায়গায় আমাদের একটা ফর লুপ ইউজ করতে হইতেছে। সেই ফর লুপ হচ্ছে আমাদের কস্ট হবে বিগ অফ এম। আর এই ইউনিয়ন ফাংশনের জন্য আমাদের কস্ট হবে হচ্ছে কনস্ট্যান্ট, তার মানে আমাদের গেট ওয়েটের জন্য কস্ট হবে হচ্ছে বিগ অফ এম। তো এই জায়গায় আমাদের কস্ট হইতেছে বিগ অফ এম, আর এই জায়গায় কস্ট হইতেছে এন লগ এম যদি ধরি, এম হচ্ছে যদি এজ সাইজ হয় তো এম লগ এম প্লাস এম, এখানে হচ্ছে কস্ট হইতেছে এম। আর এই জায়গায় আমাদের ফর লুপের জন্য কস্ট হইতেছে বিগ অফ এম। আর প্রত্যেকটা মানে প্রত্যেক ইটারেশনে আমাদের এই জায়গায় গেট ওয়েট এর জন্য কস্ট হইতেছে বিগ অফ এম। তো এই জায়গায় আমাদের টোটাল কস্ট হবে হচ্ছে বিগ অফ এম স্কোয়ার। তাহলে ইন টোটাল টাইম কমপ্লেক্সিটি কত হবে, এই জায়গায় হচ্ছে বিগ অফ এম স্কোয়ার প্লাস বিগ অফ এম প্লাস বিগ অফ এম লগ এম। এটা হচ্ছে আমাদের ইন টোটাল টাইম কমপ্লেক্সিটি। তো এখানে আমাদের বিগ অফ এম স্কোয়ার ডোমিনেটিং ফ্যাক্টর হচ্ছে বিগ অফ এম স্কোয়ার। তো আমাদের এই জায়গায় টোটাল টাইম কমপ্লেক্সিটি হবে বিগ অফ এম স্কোয়ার। আর স্পেস কমপ্লেক্সিটিও হবে আমাদের বিগ অফ এম, কারণ এই জায়গায় আমাদের বিগ অফ এম পরিমাণ জায়গা নিচ্ছে। আমাদের যদি এইটার যদি অ্যাড করে নিই হয়তো দুইটা মিলে আমাদের বিগ অফ 2m হবে। তো এখানে আমরা যদি কনস্ট্যান্ট ইগনোর করি তাহলে আমাদের স্পেস কমপ্লেক্সিটি হবে বিগ অফ এম। আর স্পেস স্পেস কমপ্লেক্সিটি হবে হচ্ছে বিগ অফ এম। আর টাইম কমপ্লেক্সিটিটা আমাদের এই লুপটার কারণে হয়ে যাচ্ছে বিগ অফ এম স্কোয়ার। আর এই শর্টের জন্য বিগ অফ এম লগ এম। আর এই যে ডোমিনেটিং ফ্যাক্টরটা হচ্ছে বিগ অফ এম স্কোয়ার, সেজন্য আমাদের
ইন জেনারেল টাইম কমপ্লেক্সিটি বিগ অফ এম স্কোয়ার, আর স্পেস কমপ্লেক্সিটি হবে হচ্ছে বিগ অফ এম। এটাই হচ্ছে আমাদের আজকের ভিডিওর সলিউশন। আজকে এই পর্যন্ত।